আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করবো সেটা সাউন্ড বা যেটাকে আমরা শব্দ বলি। দুটো ভাগে ভাগ করে ক্লাস করবো। প্রথম ক্লাসে একটু বেসিক কনসেপ্ট, অর্থাৎ সাউন্ড কিভাবে প্রডিউস হয় বা শব্দ কিভাবে তৈরি হচ্ছে একটু ডিসকাশন করে নিয়ে আগামী ক্লাসে এর ব্যাপার স্যাপার আরো ডিটেলস আলোচনা করবো। তো প্রথমেই কেউ যদি আমাকে বলো একদম নর্মাল নিজের ভাষায় যে সাউন্ড কি, হোয়াট টু মিন বাই সাউন্ড, বা শব্দ বলতে আমরা কি বুঝি, কেউ একজন বলো। বা শব্দ বা সাউন্ড বলতে আমরা কি বুঝি, যেটা মনে হয় বলো কেউ একজন। অনেকেই তোমরা পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, সদ্য এইচএস কমপ্লিট করা স্টুডেন্ট রয়েছো, কেউ সদ্য মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট রয়েছো। তো টিউশন অনেকে পড়াও, অনেকে নিজেরা পড়াশোনা করেছো। তো বলা উচিত সাউন্ড বা শব্দ কি, কি মনে হয়, কি মনে হয় তোমাদের বলো একটু শুনি। না বলতে পারলে আমি সময় দিচ্ছি, তখন আমি বলবো। ওকে, শুনি একটু শুনি। হ্যাঁ, কম্পনশীল বস্তু থেকে যখন কোনো শক্তি উৎপন্ন হয়ে জড়বস্তুর মাধ্যমে আমাদের মস্তিষ্কের মাধ্যমে কানে পৌঁছায়, সেটাই তো সাউন্ড, অনুভূতির সৃষ্টি হয়ে যেত। একদমই তাই, একদমই তাই, সুন্দর বলেছো। আমি একটু গুছিয়ে ব্যাপারটাকে বলি, ঠিকই বলেছো, এখানে ভুল কিছু ব্যাপার নেই। তাহলে প্রথমে কি দরকার হচ্ছে, একটা ভাইব্রেটিং বডির প্রয়োজন হচ্ছে, যাকে আমরা কি বলি, যাকে আমরা কম্পনশীল বস্তু বলি, যাকে ইংলিশে কি বলতে পারি, ভাইব্রেটিং বডি। তাহলে এই কম্পনশীল কোনো বস্তু বা কোনো ভাইব্রেশন থেকে কি প্রডিউস হয় বলা যাবে? ভাইব্রেশন থেকে প্রডিউস হচ্ছে এনার্জি। ভালো করে শোনো, এনার্জি প্রডিউস হচ্ছে। এই এনার্জিটাই কি, এই এনার্জিটাই হচ্ছে একটা অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, এই এনার্জিটাই একটা অনুভূতি সৃষ্টি করে, যেটা ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ, ওয়েভ ফর্ম করে, ওয়েভ ফর্ম করে। ওয়েভ বা যেটাকে আমরা বাংলায় বলি তরঙ্গ সৃষ্টি করছে। তরঙ্গ তো এমনি এমনি যাবে না, তরঙ্গের জন্য একটা মাধ্যম প্রয়োজন, হ্যাঁ কি না? যে মাধ্যমটাকে আমরা কি বলতে পারি, যে মাধ্যমটাকে আমরা বলতে পারি জড় মাধ্যম, বা যেটাকে আরো বলতে পারি স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যম বা যেটাকে জড় মাধ্যম বলতে পারি, বলা যেতে পারে। এই মাধ্যমের মধ্যে দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, আমাদের কানে পৌঁছাচ্ছে, হ্যাঁ কি না? সেই কানে যে ফিলটা আমরা করছি সেটাই কি, সেটাই হচ্ছে যে অনুভূতি যে সৃষ্টি হচ্ছে, অনুভূতি, ফিলিংস, এটাই কি, এটাই হচ্ছে শব্দ। তাহলে শব্দ তৈরির জন্য কিসের প্রয়োজন? একটা কম্পনশীল বস্তুর প্রয়োজন। এর পরেই যে কোশ্চেনটা আসে, খুব ইম্পর্টেন্ট, দ্য সোর্স অফ সাউন্ড। শব্দের উৎস বলতে আমরা কি বুঝি, শব্দের উৎসকে কি বলা হয়, শব্দের উৎসকে কি বলা হয়, নোট ডাউন করে নাও। শব্দের উৎসকে বলা হয় সনক। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু, মনে থাকবে। এবার দেখো, এটা যে কোনো টপিকই হতে পারে, টাইপেরই হতে পারে। কি হতে পারে? এটা সলিড হতে পারে, এটা লিকুইড হতে পারে, এটা গ্যাসও হতে পারে। মনে থাকবে, কারণ দেখো একটা একটা কোনো জলের উপর যদি আর একটা জল ড্রপ ওয়াইজ পড়ে, তাহলে লিকুইডের সঙ্গে লিকুইড একটা টাচ করছে, একটা ওয়েভ ফর্ম করছে, ওখানে কেউ সাউন্ড, একটা ড্রপের সাউন্ড একটা পড়তে লক্ষ্য করা যায়, হ্যাঁ কি না? খুব জোরে যদি একটা বাতাস বয়, তারও কিন্তু একটা সাউন্ড থাকে, বুঝতে পারলে? তাহলে লিকুইড, গ্যাস, সলিড সবকিছুই কি করে একটা শব্দের উৎস হিসাবে কাজ করে, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ সাউন্ডের জন্য, সেটা কি বলতো, সেটা হচ্ছে ভাইব্রেশন, বা যাকে আমরা কম্পন বলি। তাহলে কম্পন সম্পর্কিত বিভিন্ন জিনিস নিয়ে আমাদের কিন্তু ডিসকাস করা প্রয়োজন। ওকে, তাহলে কম্পনের মধ্যে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব? তো প্রত্যেকে হেডিং করে নাও, ভাইব্রেশন বা কম্পন বলে, কম্পন বা ভাইব্রেশন বলে হেডিং করো। তাহলে কম্পন বা ভাইব্রেশন বলে যে টপিকটা হেডিং করার পরে আমাদের তিনটে জিনিস জানার দরকার। কি কি? একটা হচ্ছে বিস্তার, বিস্তারকে ইংলিশে কি বলি, অ্যামপ্লিটিউড বলি, পর্যায়কাল টাইম, আর একটা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে ধরো একটা কোনো ওয়েভ, ভালো করে বোঝো, এরকম ভাবে ফর্ম করে এগিয়ে যাচ্ছে, তাহলে এই যে ফর্ম করে এগোচ্ছে, এইটা কি বলি, এটাকে আমরা টাইম পিরিয়ড বলি, হ্যাঁ কি না? এটা হচ্ছে ডিস্টেন্স বলি মোটামুটি। তাহলে এইভাবে কোনো কম্পন এগিয়ে যায় বা কোনো কোনো একটা ভাইব্রেশন এগিয়ে যায়। তাহলে ভালো করে শোনো, বিস্তার বা অ্যামপ্লিটিউড কোনটা বলা যাবে? কে বলতে পারবে কোনটা বিস্তার বা অ্যামপ্লিটিউড? বলো বলো, বলা উচিত কোনটা, বলো বলো। দেখো দেখো, এই যে এই দিকে যে মেন পিকটা পেয়েছে, এই পিকটা কি, এটা কিন্তু বিস্তার, মনে থাকবে। তাহলে এটাকে জাস্ট শুনে রাখো কনসেপ্ট, এখানে কোনো পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা সেই অর্থে থাকে না। তাহলে বিস্তার বলতে কি বুঝি আমরা, কোনো
কম্পনশীল বস্তুর উভয় পাশে যে ম্যাক্সিমাম ডিস্টেন্সে সে কভার করতে পারছে, যে ম্যাক্সিমাম ডিস্টেন্সে কভার করছে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা হচ্ছে কম্পন বলি। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার হয়েছে না? রিপিট করুন স্যার। আর একটা বলছি দেখো, একটা কোনো কিছু তুমি মানে তারকে বা কোনো রাবারকে একটা টেনে ছেড়ে দিলে, সে এইরকম এরকম কাঁপতে 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 গিয়ে ফিক্সড হলো। তাহলে একটা এই যে এইটা তো অ্যাক্সিস, এই অ্যাক্সিসের বোথ সাইডে হাইয়েস্ট কতটা গেছে? এইটা গেছে। তাহলে আস্তে আস্তে হাইটটা কমছে, তাহলে যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে সেই দূরত্বটাকে বলা হয় ওই যে সিস্টেমটার অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে এটা কি কোনো অ্যামপ্লিটিউড বা বিস্তার বলতে আমরা কি বলতে পারি? নর্মাল ডিস্টেন্স বলতে পারি। এটা কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়, যার ইউনিট কি হয়? যার ইউনিট মিটার বা সেন্টিমিটারে আমরা বলতে পারি। বোঝা গেছে? হ্যাঁ কি না? বুঝতে না পারলে আমাকে বলবে। হয়েছে? হ্যাঁ কি না রেসপন্স করো। এইবার নেক্সট আমার যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, পর্যায়কাল। নেক্সট আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কাল যেটাকে আমরা ইংলিশে কি বলি? টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। কিরকম ব্যাপার? ধরো একটা হচ্ছে কোনো ভাইব্রেশন এরকম ভাবে তৈরি হয়ে এরকম ভাবে করে আবার এরকম ভাবে কভার করছে। তাহলে প্রথমে সে গেল কোথায়? সে এই রকম করে গিয়ে, যেটা রেড পেনে বলছে একটু ভালো করে দেখো, এইখানে শেষ করলো। তাহলে এইখানে গেল পজিটিভ দিকে। আমরা জানি তো নিশ্চয়ই যে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। হ্যাঁ কি না? যারা গ্রাফ জানো তারা কিন্তু বোঝা উচিত। তাহলে পজিটিভ দিকে উঠে গিয়ে আবার নেগেটিভ দিকে শেষ হচ্ছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে এইখান থেকে এইটায় যতটা টাইম লাগছে সেটাই কি বলতে পারি? সেটাই তার পর্যায়কাল। তাহলে পর্যায়কালের ডেফিনেশন আমি কি দেব? পর্যায়কালের ডেফিনেশন কি দেব? কে বলবে? বলতে পারি যে কোনো কম্পনশীল বস্তু বা ভাইব্রেটিং বডি একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে টাইম নেয় তাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিট নরমালি সেকেন্ড হিসাবে ইউজ করা হয়। কথাটা বোঝা গেল? রেসপন্স করো বুঝতে পারলে হ্যাঁ কি না। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম তো? আচ্ছা হয়েছে? নেক্সট আমরা নোট ডাউন করে একটু রিপ্লাই করবে প্রত্যেকে, না বুঝতে পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। নোট ডাউন করো কম্পাঙ্ক। নেক্সট নোট ডাউন করবে কম্পাঙ্ক, যাকে ইংলিশে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। কেউ বলতে পারবে এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটা জিনিস বলেই তোমাদেরকে, আমরা মোটামুটি বেঙ্গলি ভার্সনে নোট প্রোভাইড করছি বা দিয়ে দিই। যদি কারোর ইংলিশ ভার্সনে নোট দরকার হয়ে থাকে আমাকে একটু বলতে হবে, আমি কিন্তু ইংলিশ ভার্সনে নোট প্রোভাইড করব। ঠিক আছে? এটা 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 তোমাদের কাছে বলা থাকলো। যদি কারোর পার্সোনালি মনে হয় যে ইংলিশ ভার্সনে হলে বেটার হয়, আমি কিন্তু প্রোভাইড করব। কারণ ইংলিশ ভার্সনের নোট যতটা সুন্দর ওয়েতে দেয়া থাকে বেঙ্গলিতে সায়েন্সের ক্ষেত্রে অতটা থাকে না। আমার ফুল সমস্ত চ্যাপ্টারের নোট একসঙ্গেও আছে ইংলিশ ভার্সনে। যদি কেউ দরকার হয় বা কোনো টপিকের যদি মনে হয় স্যার দিন, আমি তাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে? কারণ এসএসসি, সিএইচএসএল, সিজিএল পরীক্ষা অনেকেই তোমাদের মধ্যে দিতে চাও বা দাও, বা ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষা দিতে যাও, বা ডাব্লিউবিজেইর পরীক্ষা যেগুলো হয়, বিএসসি নার্সিং এর পরীক্ষা বা জিএনএম নার্সিং এর পরীক্ষা, সমস্ত ক্ষেত্রে ইংলিশ ভার্সনে প্রস্তুতি নিলে প্রিপারেশনটা লেভেলটা অনেকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় আমাকে চেয়ে রাখবে, আমি আমি প্রোভাইড করে দেবো। ওকে, চল। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কাকে বলে কি মনে হয়? বলা যাবে? একক সময়ে যতগুলি পূর্ণ। একক সময় স্পন্দনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন করে সেটাই নাকি? একদমই তাই। একক সেকেন্ড না বলে বলতে পারি পার সেকেন্ড। ওকে, পার সেকেন্ড কথাটা বলতে কি, যে নাম্বার অফ ফুল ভাইব্রেশন বা পূর্ণ কম্পন যেটাকে বলি, বা কমপ্লিট ভাইব্রেশন, এটা এটা ডিভাইড বাই সময়। তাহলে টাইমের রেসপেক্টে একটা নির্দিষ্ট টাইম, সেটা কত? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের রেসপেক্টে যতবার পূর্ণ আবর্তন বা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকেই বলা হয় ওই ভাইব্রেটিং বডির কম্পাঙ্ক। মনে থাকবে? তাহলে পার সেকেন্ড হলে এর ইউনিট কি হওয়া উচিত? সেকেন্ড ইনভার্স। মোটামুটি নলেজ আছে তোমাদের, হ্যাঁ কি না? এই সেকেন্ড ইনভার্সকে আবার কি বলা হয় বলতে পারবে? সেকেন্ড ইনভার্সকে বলা হয় হার্জ। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বা কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক, পারফেক্ট। এটাই কিন্তু কম্পাঙ্কের একক, সেকেন্ড ইনভার্স বা হার্জ। মনে থাকবে, অসুবিধা নেই। হ্যাঁ কি না?
তাহলে নোট ডাউন করে নাও একটা একটা জিনিস, যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড। তাহলে এই ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল, এটা মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এটা যেন মনে থাকে, যেন এটা কখনো ভুল না হয়। কারণ কোশ্চেন আছে এরকম টাইপের কোশ্চেন, কম্পিটিটিভ কোশ্চেন ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি ওয়েভ সংক্রান্ত সঠিক ইকুয়েশন। ওকে, বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন দিয়ে চারটা অপশন দিয়ে দেয়, যেখানে ভেরিয়াস টাইপস অপশনের মধ্যে এটা কিন্তু কারেক্ট অপশন। বোঝা গেল? রেসপন্স করো, ইয়েস অর নো। গেছে তো মোটামুটি? চল আচ্ছা, এবার 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 আমরা একটু আলোচনা করে নিই, যে সাউন্ড তো পড়া স্টার্ট করেছি। তাহলে সাউন্ডের প্রথমে আমি কি বললাম? কোনো একটা ভাইব্রেটিং বডি আছে, সেখান থেকে এনার্জি প্রডিউস হচ্ছে। সেটা তাহলে আমরা যখন ভাইব্রেটিং বডি পেলাম, আমরা ভাইব্রেশন বা কম্পন নিয়ে একটু আলোচনা করলাম। কম্পনের মধ্যে যে অ্যাম্পলিটিউড বা বিস্তার, টাইম পিরিয়ড বা পর্যায়কাল বা ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করলাম। এরপরে আর একটা জিনিস দরকার, সেটা কার সঙ্গে? সেটা দেখো, ঠিক পরের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এনার্জি এই টপিকের মধ্যে নয়, এনার্জিটাকে আমি বাদ রাখছি, কারণ এনার্জির মধ্যে ডিসকাস করব। তাহলে কোনো ভাইব্রেটিং বডি থেকে এনার্জিটা কি হিসাবে মুভ করছে? এনার্জিটা মুভ করছে ওয়েভ ফর্মে বা তরঙ্গ আকারে। তাহলে তরঙ্গ সম্পর্কে একটু জানার দরকার। তরঙ্গ মানে ওয়েভ বা ঢেউ। দেখতেই পাচ্ছ যে কোনো ক্ষেত্রে একটা, আমি যদি কোনো ভাইব্রেটিং বডিকে দেখি, সে এই রকম করে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস আমাদের জানার দরকার, নেক্সট একটা টার্ম নিয়ে আমরা একটু ভালো করে আলোচনা করব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ইংলিশে কি বলি আমরা? ওয়েভলেন্থ। নোট ডাউন করো, ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ বলতে এটাও একটা লেন্থের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস ডিস্টেন্স। তাহলে ভালো করে দেখো, আমরা এইটা পজিটিভ বলেছি, পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, হ্যাঁ কি না? তাহলে অ্যাম্পলিটিউড কোনটা? এর অ্যাম্পলিটিউড এইটা, এর অ্যাম্পলিটিউড এইটা। বোঝা গেছে? তাহলে দুটো একই সাইডের বা পজিটিভ ওয়েভ দিকে, নেগেটিভ বলতে পারি, কোনো অসুবিধা নেই, দুটো পজিটিভ ওয়েভের মানে পজিটিভের দিকে দুটো অ্যাম্পলিটিউডের যে অবস্থান বা পজিশন, তাদের মধ্যে ডিস্টেন্সকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। মনে থাকবে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা কি বলতে পারি? যে পূর্ণ কম্পনে শব্দ যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ কিনা? তাহলে কতটা অতিক্রম করেছে বুঝতে পারলে? পূর্ণ কম্পনে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। ওকে, হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করো, ভালো করে দেখো। এইবার যে কোশ্চেনটা আসে, যে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? কি মনে হয় ডিস্টেন্স একক কি হওয়া উচিত? বলো, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? কি বললে শুনতে পেলাম না, জোরে বলো। অ্যাংস্ট্রম। না, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে ন্যানোমিটার। নোট ডাউন করে নাও, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে ন্যানোমিটার। বোঝা গেছে? yes or no রিপ্লাই করবে। বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি না? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আজকে আমাদের লক্ষ্য করা যায়। তাহলে আমরা কম্পন সংক্রান্ত চারটে জিনিস পড়লাম, একটা হচ্ছে বিস্তার, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। সমস্যা নেই। এরপর আমাদের যেটা জানার দরকার, যে আমরা কম্পন শেষ করে তরঙ্গের দিকে একটু এগিয়ে যাই। তাহলে তরঙ্গের দিকে এগিয়ে যাওয়া মানে কি? তরঙ্গের দিকে এগিয়ে যাওয়া মানে আমাদের প্রথমেই যেটা জানতে হবে, তরঙ্গ কাকে বলে? কেউ বলতে পারবে? তরঙ্গ বলতে আমরা বা ওয়েভ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ বা ওয়েভ বলতে আমরা কি বুঝি? দেখো, বলো আমাকে কেউ একজন, অনেকেই জানো মোটামুটি, সংকোচ করো না বলতে, কোনো অসুবিধা নেই, বলো তরঙ্গ কাকে বলে? জড় মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে আর শক্তি সঞ্চালন করে। বলতে পারি। তাহলে একটা জিনিস বলতে পারি, যে যে জিনিসটা বা যে যে একটা বিশেষ মানে সমষ্টিগত আন্দোলন এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যমের মধ্যে শক্তিকে প্রবাহিত করছে, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলতে পারি যে তরঙ্গ। ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। রেসপন্স করো, স্যার আরেকবার বোঝা গেছে? দেখো, আমরা কি দেখলাম, যে কম্পনশীল বস্তু ছিল, তো সেখান থেকে শক্তিটা কি হচ্ছে? শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে
এগিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে আমাদের কানে পৌঁছেছে, কান থেকে মস্তিষ্কে দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? চলো, এই যে টপিকটা তাহলে যাচ্ছে কিভাবে, এই টপিকটা বা টপিক কথা ঠিক শোনাচ্ছে না, মানে এই যে কম্পাউন্ডে যাচ্ছে কিভাবে, তরঙ্গের আকারে। তাহলে এটা সমষ্টিগত আন্দোলন, হ্যাঁ কি না? যেটা ঢেউয়ের আকারে বা তরঙ্গের আকারে এগিয়ে যায়। তাহলে ভালো করে যদি আমি ডেফিনেশন বলি তাহলে কি বলবো, যে কোনো স্থিতিস্থাপক কণার সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলন সৃষ্টি হচ্ছে তা মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়ে শক্তিকে স্থানান্তরিত করে। কিন্তু একটা জিনিস আমার জানার দরকার, কখনোই কিন্তু ওই মাধ্যমের মধ্যে যাওয়ার সময় মাধ্যমগুলো যে পার্টিকেল দ্বারা বা কণা দ্বারা তৈরি, সেই পার্টিকেল বা কণাগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন করে না, মনে থাকবে। এটাকে আমরা কি বলছি, তরঙ্গ বা ওয়েভ বলছি। এইবার আমাদের জানার দরকার আমরা তরঙ্গ বা ওয়েভকে কটা ভাগে ভাগ করব। দেখো, তরঙ্গ বা ওয়েভকে আমরা ভাগ করব দুটো ভাগে, ভালো করে মানে দুটো ভাগে ইন দ্য সেন্স নয়, মানে দুটো, মানে দুটোর ভিত্তিতে আরো ভাগে ভাগ করব। দুটোর ভিত্তি কি কি, একটা নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, যে মানে বিস্তার লাভের ক্ষেত্রে, নোট ডাউন করো, যে বিস্তার লাভের ওপর ভিত্তি করে, জাস্ট এইটুকু লিখে নাও, যে কোনো তরঙ্গ কিভাবে বিস্তার লাভ করবে তার নিরিখে যদি ভাগ করি আমরা, তখন সেই তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ দৈর্ঘ্য বলছি, তরঙ্গে কটা ভাগ করা যায়, দুটো ভাগে। একটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নোট ডাউন করো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বাংলায় কি বলতে পারি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর আরেকটা কি, ইলাস্টিক ওয়েভ, নোট ডাউন করো, ইলাস্টিক ওয়েভ, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি স্থিতিস্থাপক তরঙ্গ। একটু লিখে নিও কিন্তু, ওকে। এইবার প্রত্যেকটা ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে, বলা যাবে? কেউ বলতে পারবে? একটু শুনি, কেউ বলতে পারো কিনা, দেখি বলতে পারো কিনা। যেটা ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে মানে রেসপন্ড করে আর কি, সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে। আরেকটু আরেকটু যদি গুছিয়ে বলো, আরেকটু যদি গুছিয়ে গুছিয়ে বলতে চাও, ঠিকই বলেছো, ভুল কিছু বলোনি, আরেকটু যদি গুছিয়ে বলতে চাও, যে দেখো ভালো করে যদি গুছিয়ে বলি, যে কোনো তরঙ্গের জন্য কি দরকার, মাধ্যম দরকার, ইয়েস অর নো? কিন্তু 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 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য শূন্য মাধ্যম হলেও চলে। তাহলে শূন্য স্থান বা জড় মাধ্যমের উপস্থিতিতে কোনো তড়িৎ ক্ষেত্র ও সময়ের সঙ্গে তার পরিবর্তনে যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র পরস্পরের অভিমুখে যদি এগিয়ে আসে, তাহলে যেভাবে তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জন্য কি প্রয়োজন, ভালো করে শুনে নাও, আমি একটা জিনিস নোট ডাউন করিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। অভিলম্ব 90 ডিগ্রি বা 90 ডিগ্রি প্রয়োজন, কার কার মধ্যে, একটা তড়িৎ ক্ষেত্রর মধ্যে, তার সঙ্গে কার সঙ্গে, একটা চৌম্বক ক্ষেত্র, মনে থাকবে। এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিজম আর ইলেকট্রিজমের মধ্যে মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ড বা একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে তারা মিলিত হবে শূন্য মাধ্যম, ইন ভ্যাকুয়াম, বা কোনো ক্ষেত্রে যদি বলি জড় মাধ্যমের মধ্যে যে তরঙ্গে সৃষ্টি করবে তাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার কোশ্চেন, বাস্তবিক এক্সাম্পল কি এই ধরনের ওয়েভের, বলা যাবে? আলোক তরঙ্গ। আলো, একদমই তাই, আলো, লাইট বলে লিখে নাও, এটা হচ্ছে বাস্তবিক এক্সাম্পল। এটাই কোশ্চেন দেয়, কখনো জানতে চাইবে না যে, জানতে চাইতে পারে মানে টাফ টাইপের কোশ্চেন হলে, যে নিচের কোন তথ্যটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কিত সঠিক তথ্য, চারটে তথ্য বলে দেবে, সহজ যেটা সেটা, মানে সহজ বলছি, যেটা সঠিক সেটা অ্যান্সার। বোঝা গেল, হ্যাঁ কিনা? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে চলে আসি ইলাস্টিক ওয়েভ। তাহলে ইলাস্টিক ওয়েভ বলতে কি বুঝি, ইলাস্টিক ওয়েভ বলতে বা স্থিতিস্থাপক তরঙ্গ বলতে কি বুঝি, কেউ একটু বললে খুশি হব। দেখো বলি তাহলে, এখানে কি প্রয়োজন, এখানে শূন্য মাধ্যম হলে চলবে না, এখানে স্থিতিস্থাপক জড় মাধ্যম প্রয়োজন। তোমাকে যে তরঙ্গের সংজ্ঞাটা বললাম না, যে স্থিতিস্থাপক একটা জড় মাধ্যমের মধ্যে কোনো কণার একটা ইউনিটি ভাবে বা একটা একটা সমষ্টিগত ভাবে কম্পনের ফলে যদি কোনো একটা আন্দোলন সৃষ্টি হয় এবং সেটি
নির্দিষ্ট অভিমুখে অগ্রসর হয়, কিন্তু এই অগ্রসরের ফলে কোনোভাবেই যদি যে কণাগুলো রয়েছে সেই কণার যদি কোনো বিক্ষেপ না হয়, তাহলে আমরা বলতে পারি এটাকে বলা হচ্ছে কি ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে একটা জিনিস মনে রাখো, আমরা তরঙ্গ বললে যার কথা বোঝাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গের কথাই আমরা বলি। এর বাস্তবিক এক্সাম্পল কি? এর বাস্তবিক এক্সাম্পল হলো শব্দ। বোঝা গেল? হ্যাঁ কিনা রেসপন্স করো, হয়েছে? হ্যাঁ কিনা? চলো, এরপরে আমরা যেটা ভাগ করব সেটা কার রেসপেক্টে, এরপরে ভাগ করব কম্পনের প্রকৃতি অনুসারে। নোট ডাউন করবে, কম্পনের প্রকৃতি অনুসারে। এই কম্পনের প্রকৃতি অনুসারে কটা ভাগে ভাগ করতে পারি এটাও বলা উচিত। একটাকে বলতে পারি ট্রান্সভার্স ওয়েভ, আর একটাকে বলতে পারি লংগিটিউডনাল ওয়েভ, যেটাকে বাংলায় বলতে পারি কি, নোট ডাউন করে নাও, বাংলায় অনেকেই কমফোর্টেবল, তির্যক তরঙ্গ, আর একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ কিনা? চলো লিখে নাও, আমি ইংলিশ নামটা লিখি, বাংলা তোমরা নোট ডাউন করবে। লিখে নাও, ট্রান্সভার্স ওয়েভ, আর একটা কি লংগিটিউডনাল ওয়েভ। নোট ডাউন করো, ওয়েভ। তাহলে বাংলা তোমরা নোট ডাউন করো, ট্রান্সভার্স মানে তির্যক, আর লংগিটিউডনাল বলতে তোমার অনুদৈর্ঘ্য। তাহলে তির্যক তরঙ্গ বলতে কোনটা? যেখানে যেখানে ভালো করে শোনা উচিত, কাকে বলবো তির্যক তরঙ্গ? যখন স্থিতিস্থাপক জড় মাধ্যমে কণাগুলির কম্পনের অভিমুখ অবিলম্ব দিকে গতিশীল হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য বললে কি হবে? অনুদৈর্ঘ্য বলতে যেটা সমান্তরাল ভাবে গতিশীল হয়। তাহলে একটা নোট ডাউন করো, একটার মধ্যে অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি, একটার মধ্যে অ্যাঙ্গেল করছে 0 ডিগ্রি, মনে থাকবে? তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি বলি এক্সাম্পল কি, বাস্তবিক এক্সাম্পল, তির্যকের ক্ষেত্রে কি এক্সাম্পল হবে? কি মনে হয়? তির্যক তরঙ্গের এক্সাম্পল হচ্ছে আলো, একদমই তাই। আর এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে শব্দ। একটা জিনিস মনে রাখো, আমি শব্দ শেষ করেই কিন্তু আলো স্টার্ট করব। আলো হচ্ছে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মনে থাকবে? সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মাথায় রেখো। ওকে, চলো তাহলে কম্পনের প্রকৃতি অনুসারে তরঙ্গের যে ভাগ, এটাও কিন্তু ডিসকাস করা হলো। আর বিস্তারের লাভের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করছে সেটাও কিন্তু ডিসকাস করলাম। মোটামুটি ক্লিয়ার হয়েছে? এস অর নো রেসপন্স করো। মোটামুটি ক্লিয়ার হলো তো যতটুকু বললাম? দেখো, হ্যাঁ স্যার। ইয়েস অর নো রেসপন্স করো একটু প্রত্যেকে। হ্যাঁ স্যার। এইবার আমার যেটা জানার দরকার, একটু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টপিক আছে। আমরা মোটামুটি কম মানে যতটুকু বললাম একটু বলে দিই। এই কম্পোজিল বস্তু এনার্জি যে ফর্ম করছে সেটা ওয়েভ আকারে যাচ্ছে, আমাদের কানে পৌঁছাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই ব্যাপারটাকে প্রথমে কম্পন আলোচনা করেছি, তারপরে আলোচনা করলাম ওয়েভের ব্যাপারটা। এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, এর সঙ্গে যেটা আমাদের আলোচনা করানো দরকার, আমরা যেহেতু কম্পন বা বুঝে গেছি, তাহলে সাউন্ড এবার আমাদের আলোচনা করা প্রয়োজন। মানে এতক্ষণ কম্পন বা ভাইব্রেশন ডিসকাস করলাম, তারপরে ডিসকাস করলাম ওয়েভ। তাহলে এরপরে সাউন্ড যে ব্যাপারটা আসছে, এই সাউন্ডকে আবার আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তাহলে বলতে পারবে এই সাউন্ডকে আমরা কটা ভাগে ভাগ করব? সাউন্ডকে ভাগ করতে পারবো 3টে ভাগে। নোট ডাউন করো, সাউন্ডকে ভাগ করতে পারবো 3টে ভাগে। কি কি? ফার্স্ট, অডিবল সাউন্ড। নোট ডাউন করো, অডিবল সাউন্ড যাকে বেঙ্গলিতে কি বলি? যাকে বেঙ্গলিতে বলি শ্রুতি গোচর শব্দ। একটু বেঙ্গলি ইংলিশ টার্মের সঙ্গে পরিচয় হয়ে থাকো। শ্রুতি গোচর শব্দ, মনে থাকবে? সেকেন্ড কি বলতে পারি? যে আল্ট্রাসোনিক সাউন্ড, কথাগুলোর সঙ্গে তোমরা হয়তো অনেকটাই পরিচিত। আল্ট্রাসোনিক সাউন্ড, আল্ট্রাসোনিক সাউন্ডের বেঙ্গলি মিনিং কি? কে বলবে? শব্দ। ভেরি গুড, সুন্দর, তোমরা অনেকেই ভালো জানো। শব্দর তো শব্দ। দেখো, জানাটা স্বাভাবিক একটাই কারণে, যদি তোমরা একটু পড়াশোনার সঙ্গে থাকো বা টিউশন পড়ানো বা এর সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো অনেকটাই ইজি হয়ে যায়, প্র্যাকটিসের মধ্যে থেকে যাও। ওকে, নাহলে অনেকটাই ভুলে যায়, ব্যাপারটা থেকে যায়। চলো, প্র্যাকটিস না হলে আমাদের জিনিসগুলো আস্তে আস্তে মাথা থেকে বেরিয়ে যায়। আর সেকেন্ড কোনটা, থার্ড কোনটা? ইনফ্রাসোনিক সাউন্ড। এই ইনফ্রাসোনিক সাউন্ড বলতে কোনটাকে বুঝি আমরা? যেটাকে বাংলায় কি বলতে পারি? শব্দে তর শব্দ, বলতে পারি শব্দে তর শব্দ। তাহলে এই তিনটে যে ব্যাপার বা এই তিনটে যে ভাগ বলছি,
এটা কিসের ভিত্তিতে বলছি? সাউন্ডের তো ভাগ, কিন্তু কিসের ভিত্তিতে? শোনো, শ্রুতি গোচর মানে যেটা বুঝতে পারছি, যেটা আমরা শুনতে পারি, হ্যাঁ কি না? শব্দোত্তর বলতে কোনটা? শব্দোত্তর কিন্তু আমরা শুনতে পাই না, আর শব্দের তর বা ইনফ্রাসনিকও শুনতে পাই না। কেটে দিলাম। কেন কেটে দিলাম? শব্দ মানে এমন একটা জিনিস, সব উৎপন্ন হচ্ছে, সবকিছু শোনা যায় না। তার উপর ডিপেন্ড করে, কিন্তু কার উপর? কম্পাঙ্কের উপর। তাহলে কম্পাঙ্ক কত হবে? যদি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তাহলে সেই ধরনের শব্দ আমরা শুনতে পাই। আমি যে তোমার সঙ্গে কথা বলছি, তোমরা বেশিরভাগ যারা ক্লাস করছো প্রত্যেকের কানেই হেডফোন, তাও যদি আমি খুব আস্তে বলি তুমি শুনতে পারবে? তাও কিন্তু পারবে না। বা প্রচুর জোর চিৎকার করি, তাও কি পারবে? পারবে না। আমার কথা বলার যে ভয়েসের আমরা ভয়েস বাড়ানো কমানো বলি, অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি মেনটেন হয়। কথাটা বুঝতে পারলে? এই ফ্রিকোয়েন্সি যদি কোনো কারণে, ভালো করে শুনবে, কোনো কারণে 20,000 হার্টজের বেশি হয়ে যায়, সেটাও আমার পক্ষে শোনা সম্ভব নয়। দ্যাট ইজ আল্ট্রাসনিক সাউন্ড। আর কোনো কারণে যদি আমরা দেখি যে 20,000 হার্টজের কম্পাঙ্কযুক্ত শব্দ, সেটাও আমাদের পক্ষে শোনা সম্ভব হয় না। তো এই 3 ধরনের সাউন্ড কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার। এইবার এর সঙ্গে একটা প্রশ্ন আছে, ভালো করে শুনবে। এর সঙ্গে একটা প্রশ্ন আছে, কেউ বলতে পারবে? আমরা তো অডিবল সাউন্ড শুনতে পাই, বুঝলাম। এই ইনফ্রাসনিক আর আল্ট্রাসনিকের মধ্যে একটা বিশেষ ধরনের গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে, যে গুণাবলী বা বৈশিষ্ট্যের কারণে এর আমরা ব্যবহার করতে পারি। বলতে পারবে আল্ট্রাসনিক না ইনফ্রাসনিক, কার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? বলা যাবে? কে বলতে পারে? আল্ট্রাসনিক বাদুর ওদের আছে। বাদুর আছে বুঝলাম, কিন্তু আমরা নিজেদের স্বার্থে, নিজেদের ইন্ডাস্ট্রি ওয়েতে কোন সাউন্ডটাকে ইউজ করি, ইনফ্রা না আল্ট্রা? এটা কিন্তু কোশ্চেন Ultrasonic। এসেছিল ডাব্লিউবিসিএস কোশ্চেন। কে বলতে পারে? আল্ট্রাসনিক যদি বলে থাকো আমাকে বলো। আচ্ছা, আল্ট্রাসনিক রাডার অ্যান্সার ইউজ করি পেলাম। না আল্ট্রাসনিক ইয়েতে। এবার আমাকে বলো বাস্তবে কি কোন কাজটা করি, বলো বলো, ঠিক বলছো। স্যার মেবি রাডার ওই যেটা যে চিহ্নিতটা করা হয়। গভীর সমুদ্রে মাছ ধরা, পানীয় জল পরিশোধন বা সুন্দর এইসব ক্ষেত্রে তো সুন্দর সোনার বলে না সেই। সুন্দর সুন্দর, নোট ডাউন করো। তিনটে ব্যবহার আছে। ফার্স্টে লিখে নাও যে পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। আমি লিখছি না, লিখে দিচ্ছি। পানীয় জলের পরিশোধন করার ক্ষেত্রে কিন্তু আমরা আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করি। ওকে। তারপরে র্যাডার। ওকে। বিভিন্ন স্যাটেলাইটেও কিন্তু দেখা যায় যে, র্যাডার ব্যাপারটাই পরের দিন ডিসকাস করবো, কাকে বলে র্যাডার, কাকে বলে সোনার। শুধু RADAR লিখে রাখো। এই র্যাডারের ক্ষেত্রে বা কোনো স্যাটেলাইটের ক্ষেত্রে এই ধরনের সাউন্ড ইউজ করা হয়, বা বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে কিন্তু যে কোনো শত্রুদের গতিবিধি দেখার জন্য এই সাউন্ড ইউজ করা হয়। আর থার্ড কি, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, লিখে নাও, গভীর সমুদ্রে যেখানে মাছ ধরার ব্যাপার থাকে, যে কোথায় অ্যাকচুয়ালি মাছের অবস্থান, এটা দেখার জন্য কিন্তু আমরা বলতে পারি যে আল্ট্রাসনিক সাউন্ড খুব ভালোভাবে ইউজ করা প্রয়োজন। প্রত্যেকে বোঝা গেছে? বুঝতে পেরেছো? রিপ্লাই করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেখো দেখো, তাহলে আমরা সাউন্ড যে পার্টটা পড়া শুরু করেছিলাম, আমরা মোটামুটি সাউন্ডের মাঝখানে এসেছি। নেক্সট দিন আমরা যেটা আলোচনা করবো সেটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট আর কঠিন টপিক। কি? যখন সাউন্ড একটা এনার্জি, সাউন্ডের বিশেষ কিছু প্রপার্টিজ আছে। কি প্রপার্টিজ? ফার্স্টেই যেটা আমাদের জানতে হবে, সাউন্ডের যে প্রপার্টিজ নিয়ে পড়াশোনা করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে বেগ, ভেলোসিটি অফ সাউন্ড। ওকে। ভেলোসিটি অফ সাউন্ড, এই ভেলোসিটি অফ সাউন্ডটা কিন্তু আমাদের নেক্সট টপিক। তাহলে ভেলোসিটি অফ সাউন্ডের মধ্যে কি পড়তে হবে? যে কোন কোন টপিকের ওপর বা কোন কোন বিষয়ের ওপর এই এই সাউন্ডের ভেলোসিটি ডিপেন্ড করে, কখন বাড়ে, কখন কমে, কোন ক্ষেত্রে খুব বেড়ে যায়, কোন ক্ষেত্রে খুব কমে যায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? হয়েছে? এবার লাস্ট একটা আমরা টপিক বলে রাখি, নোটটা আচ্ছা লেখা হয়েছে। নেক্সট আমরা স্যার টপিক একটা একটা জিনিস, হুম হুম স্যার বলো বলো। বলছি যে ওই আল্ট্রাসোনোগ্রাফি করা হয় না, হুম হুম সেটা হুম কি আল্ট্রাসাউন্ডের অ্যাপ্লিকেশন নয়? মানে আমি কোনটা জিজ্ঞাসা করছি আর কি। কোনটা বলো? যেটা আল্ট্রাসোনোগ্রাফি করি, হ্যাঁ। হ্যাঁ, ওটাও তো আল্ট্রাসোনোগ্রাফি গর্ভাবস্থায় কোনো ভ্রূণের ছবি তোলার ক্ষেত্রে, বা সূক্ষ্ম কোনো কি বলবো, কোনো
টিউমার, মানে কোনো কিডনিতে কোনো স্টোন বা পিত্তথলিতে গলব্লাডারে কোনো পাথ স্টোন, এগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে দিনকে দিন না একটা জিনিস বলে রাখি, আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার আস্তে আস্তে কিন্তু কমছে, অনেকটাই কমছে। এবার কেন কমছে, তার নেগেটিভ আমাদের শরীরের উপর একটা নেগেটিভ এফেক্ট পড়ে, এই কারণে আল্ট্রাসোনোগ্রাফি মানে কমে যাচ্ছে। তবে অবশ্যই কারেক্ট যে আল্ট্রাসোনোগ্রাফি ক্ষেত্রে এই আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়, একদমই তাই। আমাকে মনে করে দেওয়ার জন্য জাস্ট এখানে লিখে রাখো ফর মেডিকেল পারপাস। ওকে, ফর মেডিকেল পারপাস, একদমই কারেক্ট হয়েছে, অসুবিধা নেই। চলো, এরপর আমাদের যেটা আলোচনা করার প্রয়োজন বা যেটা জানার দরকার, শুনে নাও। যে এই যে আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে ইনফ্রাসনিক সাউন্ড এর বাস্তবিক এক্সাম্পল কি বলতে পারবে? ইনফ্রাসনিক সাউন্ড এদের বাস্তবিক এক্সাম্পল কি, যেটা 20 হার্টজের কম? কে বলবে? ভূমিকম্প। বলতে পারি, ভূমিকম্প, পারফেক্ট। আর্থকুইক, ভূমিকম্প বলা যায়। আরেকটা মানুষের শরীরের সঙ্গে সম্পর্কিত, দ্য সাউন্ড অফ দ্য হার্ট। ওকে, যেটা কার্ডিয়াক আউটপুট বলি, হৃৎপিণ্ডের যে শব্দ, নাকি না শোনা যায়? তুমি ফিল করো বলে, ফিল করছি বলে, নাকি না আমরা দেখছি বলবে কি শুনতে পাই সেই অর্থে? বলো, আমরা যদি ফিল করি ওটাকে, যে একটা হ্যাঁ এটা ধুকপুক করছে, কিন্তু কার্ডিয়াক আউটপুট শোনা যায় না। আমি যখন তোমাদের হার্টের একটা ব্যাচে ক্লাস নিয়েছি, আবার আমি হার্টের ক্লাস নেব, তখন প্রত্যেকটা টাইম দেখবে কার্ডিয়াক আউটপুটের যে টাইম গুলো বা যে কার্ডিয়াক সাউন্ডের টাইম গুলো, ওই টাইমে যে যতটা আওয়াজ প্রডিউস করে সেটা শোনার যোগ্য নয়। আমরা স্টেথোস্কোপের সাহায্যে জাস্ট মানে ব্যাপারটা অনুভূতিটা গ্রহণ করি, তার রেসপেক্টে জাজ করি, বা যদি কারোর ওই বুকে হালকা করে টাচ করি বা মাথা রাখি, তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ কি না? আমরা তোমার সঙ্গে কথা বলছি বা সবার সঙ্গে ডিসকাস করছি, এই টাইমে কি ওই সাউন্ডটা আমাদের কানে পৌঁছাতে পারে নর্মাল টাইমে? ভেবে দেখো তো, পৌঁছায় না কিন্তু। হচ্ছে, আর কি হতে পারে? এটা একটা জিনিস মনে রাখো, যে কোনো মাছ, হাতি, গন্ডার, এরা কি করে, এরা নিজেদের মধ্যে ইনফ্রাসনিক সাউন্ড একটা সৃষ্টি করে, যে ইনফ্রাসনিক সাউন্ড সৃষ্টি করার মাধ্যমে ওরা নিজেদের এক কানেকশন বজায় রাখে, যে কোনো জায়গায় একসঙ্গে যাওয়া, একসঙ্গে আসা, এর জন্য ওদের মধ্যে একটা ইনফ্রাসনিক সাউন্ড তৈরি হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো, তাহলে নেক্সট দিন আমরা ডিসকাস কি করা শুরু করব? ভেলোসিটি অফ দ্য সাউন্ড, শব্দের বেগ ডিসকাস করব। ওর পরে ম্যাক নাম্বার আলোচনা করব, সুপারসনিক স্পিড আলোচনা করব, আর তারপর ডিপেন্ড করবো দ্য ফ্যাক্টর যার উপর ভেলোসিটি অফ দ্য সাউন্ড ডিপেন্ড করে। বোঝা গেল? তারপরে ইকো বা যেটাকে প্রতিধ্বনি বলি, ইকো তৈরি হওয়ার জন্য কি কি করা দরকার বা কি ব্যাপার। তারপরে নোট, টোন, যেটাকে স্বর বা সুর বলি, এই ব্যাপারগুলো আস্তে আস্তে ডিসকাস করা আরম্ভ হবে। গুণ বা জাতি, যাকে কোয়ালিটি বা টিম্বার বলা হয়, তীক্ষ্ণতা বা পিচ, প্রাবল্য বা লাউডনেস, কোনটা কার উপর ডিপেন্ড করে। একদম লাস্ট টপিক, এফেক্ট অফ ডপলার বা ডপলার এফেক্ট, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। ওকে, রোববার তোমাদের সায়েন্স ক্লাস রাখা হয়েছে, সরি রবিবার এই টাইমে, তো আমরা রোববার কিন্তু টোটাল সাউন্ড টপিকটা শেষ করব। ওকে, অসুবিধা নেই। চলো তাহলে আজকে এতটাই।